সীমাবদ্ধতা সত্ত্বেও জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন পে স্কেল। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে গড়ে শতভাগ থেকে 140%। আড়তগুলোতে চামড়া সংরক্ষণে ব্যস্ততা, দরপতনে সিন্ডিকেট ছাড়াও বড় কারণ মানহীনতা, বলছেন সংশ্লিষ্টরা। খতিয়ে দেখার তাগিদ। ফাইনাল প্রোডাক্টটা যে সময় আমরা তৈরি করি ওই সময় কিন্তু আমরা এই লাম্পি ডিজিজ প্রায় 20 থেকে 25% পাচ্ছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিরূপ প্রভাব পড়েছে জ্বালানি, খাদ্য, নিরাপত্তা সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে। বিশ্বব্যাংক, IMF, WTO এর উদ্বেগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর বাড়ছে বেতন, তবে সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত বৃদ্ধি হচ্ছে না। জুলাই থেকে ধাপে ধাপে বেতন বৃদ্ধির চিন্তা করছে সরকার। আসন্ন বাজেটে এই বিষয়ে থাকবে দিক নির্দেশনা। কর্মচারীরা বলছেন, আয়ের তুলনায় ব্যয়ের ব্যবধান অনেক। মূল্যস্ফীতির কারণে বেতন দিয়ে জীবন নির্বাহ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধি দরকার, কিন্তু অর্থায়ন হবে কোথা থেকে? আয় বৃদ্ধি না হলে সংকুচিত হবে ব্যয়ের খাত। রিমন রহমানের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রির দৃশ্য। বাজার থেকে কিছুটা কম দামে তেল, ডাল, চিনি নিতে সরকারি কর্মচারীদের ভিড়। নিয়মিতই থাকে এমন জটলা। দাপ্তরিক কাজ ফেলে কর্মচারীরা পণ্যের জন্য লাইন ধরেন, কারণ দামের সঙ্গে আর কুলিয়ে ওঠা যাচ্ছে না। 15 দিনেই শেষ হয় বেতন। পে স্কেলটা না দিলে আমরা চলতে পারতেছি না। আমাদের 15 দিন পরে আমাদের টাকা শেষ, বেতনের টাকা শেষ। ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে সব কিছুই এখন ঊর্ধ্বগতিতে। সব কিছুর দাম বাড়ছে, বেতন বাড়েনি, এটাই বাস্তব সত্য কথা। আর এই সরকার আমাদেরকে বলছে যে দিবে, পে স্কেল দিবে। আমরা আশাবাদী যে এই সরকার অতি তাড়াতাড়ি পে স্কেল ঘোষণা দিবে। সরকারি কর্মচারীদের বড় অংশেরই এমন দুরবস্থা। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে হাসপাস অবস্থা। বাড়ছে আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধান। সরকারি চাকরিজীবীদের বেতন পর্যালোচনায় গেল বছরের জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের জানুয়ারিতে জমা হয় সেই কমিটির রিপোর্ট। 2 বছর আগে জিনিসের যে দাম ছিল, 1 বছর আগে জিনিসের দাম যে ছিল, তার থেকে তো এখন দাম অনেক বেশি। দেবো বলে যদি ঘোরায় তাহলে পরে তো আর এটা ঠিক হবে না। জাকির আহমেদ খান কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন 20 স্কেলের চাকরিজীবীদের মূল বেতন সুপারিশ করা হয় 20,000 টাকা। চলমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন 78,000 টাকা। ওই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। গড়ে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় 100 থেকে 140%। অর্থের সীমাবদ্ধতা থাকলেও আগামী অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। 3 অর্থবছরে 3 ধাপে দেয়া হবে বর্ধিত বেতন ও ভাতা। প্রথম 2 অর্থবছরে দেয়া হবে 50% করে মূল বেতন, আর তৃতীয় অর্থবছরে দেয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছেন। অল্প আয়ের মধ্যবিত্ত, সেটা সরকারি খাতে চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক, সকলের অবস্থাই কিন্তু অনেকটাই শোচনীয় হয়ে গেছে আর কি মূল্যস্ফীতির কারণে। কাজেই ডেফিনেটলি একদিক দিয়ে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাড়ানোর একটা যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে ফেব্রুয়ারি মাসে, এখন তাদেরকে তো গোটা জিনিসটা গুছিয়ে নিয়ে এইটাকে বাস্তবায়ন করলে সেটা তাদের জন্য ভালো হবে। পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে। মাসে 20,000 টাকার কম পেনশনভোগীর বৃদ্ধি হতে পারে 100%। মাসে যারা 20 থেকে 40,000 টাকা পেনশন পান তাদের পেনশন বৃদ্ধি হতে পারে 75%। পে স্কেল বাস্তবায়নে আগামী অর্থ বছরে দরকার 35,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ আছে 84,000 কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, ব্যয় বাড়লেও আয়ের পথ কতটা নিশ্চিত? বেতন ভাতা এটা তো পরিশোধ করতেই হবে, এটা তো মানে টাকা অভাব অর্থায়নের কারণে এটা তো বন্ধ করা সম্ভব নয়। কাজেই সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য যে ব্যয়ের খাতগুলো আছে সেখানে হয়তো শর্টফল পড়বে, সেখানে হয়তো কাটছাট করতে হবে।
বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে ব্যয় হচ্ছে 1,30,000 কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আড়তদার ট্যানারি মালিকদের নতুন আতঙ্কের নাম করোনা চামড়া। মূলত ল্যাম্পি আর বিভিন্ন রোগে আক্রান্ত গরুর চামড়াকেই এই নামে ডাকেন তারা। দাবি করছেন সংগ্রহের অন্তত 20% চামড়াই এমন হয় যা বিক্রি করা দায় হয়ে পড়ে, গুনতে হয় লোকসান। এবার পানির দরে চামড়া বিক্রির পেছনে এই করোনা চামড়াও একটি বড় কারণ। চামড়ার এই রোগের পেছনের কারণ খতিয়ে দেখার তাগিদ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডার চিত্র কোরবানির দুদিন ধরে খুবই চেনা, কিন্তু এখানে বাহাস হচ্ছে চামড়ার মান নিয়ে। কিছু চামড়ার মান খারাপ থাকায় বেছে কিনতে যাচ্ছেন আড়তদার, আর বিক্রেতা চান এভারেজে বিক্রি। কি এর করোনা আমরা তো জানি না করোনার ব্যাপারটা। এখন ব্যবসায়ীরা বলতেছে করোনা, আমাদের বাড়ির সামনে রেট দিতেছে 500 টাকা 80 টাকা, আর এই জায়গায় বলতেছে এভারেজ দিব না। নতুন একটা রোগ বেরোয়েছে যেটা করোনা রোগ, ওই চামড়াটা আপনার কেজি হিসাবে নিচ্ছে, মানে ওইটা এভারেজে নিচ্ছে না। ওই চামড়াটা বিক্রি হচ্ছে লবণ দেওয়ার পর 200 টাকা। করোনা চামড়া এই নাম চামড়া ব্যবসায়ীদের দেওয়া। মূলত লাম্পিয়ার বিভিন্ন রোগে আক্রান্ত গরুর চামড়াকেই এই নামে ডাকা হয়। আড়তদারদের দাবি তাদের সংগ্রহ করা অন্তত 20% চামড়াই এমন। এই চামড়া নিতে অনীহা বায়ারদের, ফলে গুনতে হয় লোকসান। তাই কম দামে চামড়া খরিদের পেছনে গুণগত মানের বিষয়টিও বড় কারণ। একজনে হয়তো 20টা নিয়ে আসে, একজনে 10টা নিয়ে আসে, আমরা ওইভাবে রেট করে কিনি। তার মধ্যে করোনা বাদে, মানে করোনা একটা মাল আছে ওটা বিক্রি হয় না সাধারণত। এই যে করোনা আছে, যদি এটা বুলু করে, বুলুর পরে ছিদ্রি হয়ে যায়। করোনা মাল দেখা গেছে আগে ছিল 20% 30%, এই বছর বলবো 50%। মানহীন চামড়ার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে প্রাণী সম্পদ অধিদপ্তরকে বারবার তাগাদা দেওয়ার কথা জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। কিন্তু অথচ আমরা কিন্তু এই ফাইনাল প্রোডাক্টটা যে সময় আমরা তৈরি করি, ওই সময় কিন্তু আমরা এই লাম্পি ডিজিজ প্রায় 20 থেকে 25% পাচ্ছি। ট্যানারি মালিকদের মতে এবার কোরবানি কম হওয়াতে চামড়াও মেলেনি তেমন। সব মিলিয়ে ভালো নেই এই খাত, যার সরাসরি প্রভাব পড়েছে মৌসুমী শ্রমিকদের আয়ের উপর। তো গত ঈদে যেই টাকা কাজ করতে পাইছি, তো এই ঈদে অতটা পাই নাই আমরা। শ্রমিকদের কাজ কামে রেট কম, আপনার যে পারিশ্রমিকটা পাওয়ার কথা এই পারিশ্রমিক পাইতেছি না। ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে এবার চামড়া সংগ্রহ হতে পারে লক্ষ্যমাত্রার তুলনায় কম। শুধুমাত্র অব্যবস্থাপনার কারণেই নষ্ট হতে পারে 10 থেকে 15% চামড়া। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের চক বৈদ্যনাথ বাজারে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন আড়তদাররা। কাঁচা চামড়ায় লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে গুদামে সংরক্ষণ করা হচ্ছে। কয়েকদিন পর থেকে অন্তত 35 থেকে 40 জেলার লবণযুক্ত চামড়া জড়ো হবে এই বাজারে। সেই সাথে ঢাকার ট্যানারিগুলোতেও সরবরাহ শুরু হবে কাঁচা চামড়া। বাজারে সুষ্ঠুভাবে কেনাবেচা ও সংরক্ষণ করতে তৎপর প্রশাসনের কর্মকর্তারা। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথে এখন ব্যস্ততার শেষ নেই। এরই মধ্যে জেলা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা চামড়া আসছে আড়তগুলোতে। পরে লবণ দিয়ে গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা। সারা রাত্রি ক্রয় করে লবণ দেওয়ার কাজ করেছে। যেগুলো লোকালে আমদানি হয়েছিল এই সব চামড়াগুলা ক্রয় করে আমরা লবণজাত করে আমরা গোডাউনজাত করেছি। ব্যবসায়ীরা বলছেন লবণের দাম বাড়ায় চামড়া সংরক্ষণে বাড়তি খরচ হচ্ছে, তবে মান নিয়ে সন্তুষ্ট আড়তদাররা। প্রত্যাশা করছি ইনশাল্লাহ নাটোর মার্কেটে যে 1 মাস যে চামড়ার ব্যবসা হবে, আমরা আশা করি 80% চামড়া ক্যাশ টাকায় বেচা কেনা করবো। মালের গুণগত মান ভালো এবং অনেক মালে আমরা লবণজাত করে রাখছি। লবণের দামও বেশি ছিল, যার জন্য আমাদের কস্টিং চার্জ বেশি হয়ে গেছে। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা বলছেন আড়তগুলোতে এবার 10 থেকে 12 লাখ পিস আসবে পশুর চামড়া, আর নির্ধারিত মূল্যেই হচ্ছে বেচাকেনা দাবি তাদের। এছাড়া সপ্তাহখানেকের মধ্যেই ট্যানারি মালিক ও প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হবে বাজারটি। 10 থেকে 12 লক্ষ পিস আমদানি হবে এই মার্কেটে। এটা আমরা আসার পর ট্যানারি মালিকরা আসবে, ওনাদের কাছে আমরা নগদ বেচা কেনা করে ব্যাপারীদেরকে বিদায় করব। এদিকে জেলা প্রশাসনের দাবি চক বৈদ্যনাথে চামড়া কেনাবেচা সংরক্ষণ থেকে শুরু করে সকল বিষয়ে নজরদারি করছেন তারা। মনিটরিং টিম নিয়মিত মনিটরিং করছেন এবং ব্যবসায়ী এবং বিক্রেতা যারা তাদের বিভিন্ন প্রকার পরামর্শ দিচ্ছেন। এর পাশাপাশি ব্যবসায়িক খাতে নিরাপত্তা বিধানের জন্য পুলিশ
এবং ডিবি পুলিশ সহ বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাটোর ও আশপাশের জেলা থেকে যে কাঁচা চামড়াগুলো এসেছিল তা লবণ দিয়ে আড়তে সংরক্ষণ করেছেন শ্রমিকরা। এখানকার ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানেক পর থেকে দেশের ৩৫ থেকে ৪০ জেলার লবণযুক্ত চামড়া আসবে এখানে। তখন ঢাকার ট্যানারি মালিকদের কাছে নগদে চামড়া কেনাবেচা শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। যান্ত্রিক শহরের ব্যস্ততা আর কোলাহল পেছনে ফেলে প্রকৃতির টানে পর্যটকরা ছুটছেন পুণ্যভূমি সিলেটে। মেঘালয়ের পাহাড় আর পাথুরে নদীর শীতল জলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। বিপুল সংখ্যক পর্যটক সামাল দিতে তৎপর স্থানীয় প্রশাসন। কমপক্ষে আরও 2 দিন এমন ঢল থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে হাজারো পর্যটকের ঢল। মেঘালয় থেকে নেমে আসা হিমশীতল পানি আর সাদা পাথরের অপরূপ মেলবন্ধনে বিমোহিত ভ্রমণ পিপাসুরা। আমি কখনো আসি নাই, ফার্স্ট টাইম আসলাম, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। মহিলাদের জন্য আপনার কাপড় চোপড় চেঞ্জ করার যে বিষয়টা আছে এটা আপনার এখানে নাই। তারপরে আপনাদের টয়লেটের যে বিষয়টা আছে এখানে নাই। বাংলাদেশে যদি এর প্রচার থাকতো আর থাকার জায়গা যদি ভালো থাকতো তাহলে মনে হয় এখানে পর্যটন হিসেবে আর সুন্দর থাকতো। সাদা পাথর পেরিয়ে রাতারগুলের জলাবন যেন এক অন্য দুনিয়া। দেশের একমাত্র এই মিঠা পানির সোয়াম ফরেস্ট এখন পানিতে টইটম্বুর। নৌকা নিয়ে বনের ভেতরে সবুজের মায়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। পাখির কলকাকলি আর জলের মৃদু শব্দে মিলছে পরম মানসিক প্রশান্তি। আমি আমার বাবা মা, আমার আঙ্কেল, আমার ফুপি, আমার ভাই বোনদের নিয়ে এসেছি। ময়লার যে ঝুড়ি দেওয়ার দরকার আর কি এখানে, যাতে বোতল, প্লাস্টিক, অন্যান্য চিপসের প্যাকেট ট্যাকেট এখানে সবাই ফালাতে পারে। আমি মাত্র আমার এক্সামগুলো শেষ করে আসছি, তো মানে ভালোই রিল্যাক্সিং ট্রিপ হচ্ছে। আমরা টিকিট কাটতে গেছিলাম, তো এখানে মানে ফরেস্ট নাকি কি তারা মানে অতিরিক্ত টাকা আদায় করতেছে। সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের প্রথম পছন্দ জাফলং। পিয়াইন নদীর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ জল আর জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগে ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে ট্যুরিস্ট পুলিশ। মায়াবী ঝর্ণা, জিরো পয়েন্ট, কাশিয়াপল্লী, আসামপাড়া, এই প্রত্যেকটা স্পটে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের টুরিস্ট পুলিশের মোতায়েন আছে। আশা করতেছি পর্যটকরা নিশ্চিন্তেই ঈদ আনন্দ উপভোগ করতে পারে। সবুজ পাহাড় আর হিমশীতল জলধারার সাথে বেছানো পাথর, এর মেলবন্ধন দেখতে শুধু ঈদের ছুটি নয়, সারা বছরই পর্যটকরা ভিড় করেন এই সিলেটে। তবে প্রকৃতির এই রূপ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পর্যটকদের সচেতনতা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ঈদের ছুটিতে জমজমাট দেশের বিভিন্ন পর্যটন স্পট। পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রতিটি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। হিমছড়িতেও ঘুরতে যাচ্ছেন অনেকে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত 2 দিনের তুলনায় আজ ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বেড়েছে। ঈদের ছুটি উপভোগ করতে অনেকেই ছুটে 3 পার্বত্য জেলায় সময় কাটাচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। বান্দরবানের মেঘলা, নীলাচল, খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রাঙামাটির কাপ্তাই লেক ও সাজেকে ভিড় বেড়েছে পর্যটকদের। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে অসম প্রভাব ফেলছে। জ্বালানির মূল্য বৃদ্ধির অনিশ্চয়তা এবং কর্মসংস্থান জীবিকার ঝুঁকি দুর্বল দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। সারের উচ্চ মূল্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, IMF, বিশ্ব ব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানদের যৌথ বিবৃতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পায়। এই 4 সংস্থার প্রধানরা 28 মে বৈঠকে মিলিত হয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহের বড় ধরনের ঘাটতির প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী তেলের মজুদ রেকর্ড গতিতে হ্রাস পাচ্ছে। জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে না আসলে বৃহত্তর অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ও অঞ্চলের পরিস্থিতি
পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার কথা জানানো হয় বিবৃতিতে। এই 4 সংস্থা বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত সহায়তা আরও বাড়ানোর বিকল্প নিয়েও আলোচনা করেছে। বিবৃতিতে সারের সরবরাহ চেইন, জ্বালানি ও অর্থনৈতিক পরিস্থিতি এবং সেই সাথে নীতিগত পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। জানানো হয় যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সরকারগুলোর নেওয়া পদক্ষেপ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। ধনী দেশগুলোর প্রতিরক্ষায় আর ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এ মন্তব্য করেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ও দায়িত্ব আরও ন্যায্যতার ভিত্তিতে ভাগাভাগির আহ্বান জানান তিনি। ধনী দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বহনে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়ার যুগ আর নেই। আমাদের যোগ্য অংশীদার প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নিরাপত্তা অস্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর নির্ভর করছে। অনেকেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। সবাই দায়িত্ব ভাগ করে নিলেই জোট শক্তিশালী হবে। সরকার বিরোধী অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে বলিভিয়ার রাজধানী লাপাজে। এতে লাপাজ ও এল আলতো সহ বিভিন্ন শহরে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। খাদ্য, জ্বালানি ও ঔষধের সংকটে বাজার, হাসপাতাল ও গ্যাস স্টেশনগুলোতে চাপ বাড়ছে। শুক্রবার গ্যাস স্টেশনগুলোতে দীর্ঘ যানজট ও সারি দেখা গেছে। জ্বালানি সংগ্রহের জন্য অনেক বাসিন্দাকে ঠান্ডার মধ্যে রাত কাটাতে বাধ্য হতে হয়েছে। এদিকে বাজারগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রদ্রিগো পাজের মধ্যপন্থী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, সরকারের মিতব্যয়ী অর্থনৈতিক নীতি প্রত্যাহার করতে হবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।